অন্তিকা পর্ব ৬ লিখেছেন ঈশানুর তাসমিয়া মীরা। দরজার একদম মধ্যখানে বিশাল বড় নেম প্লেটের নামের জায়গায় গুটি গুটি অক্ষরে লেখা, ইট ইজ ফরবিডেন টু ব্রাদার অ্যাট স্পেশাল টাইমস অ্যান্ড ফর নো রিজন। স্ট্রেঞ্জার গার্লস আর স্ট্রিক্টলি ফরবিডেন টু কাম কজ আই হেট ইট অ্যান্ড মাস্টলি নক দ্য ডোর। আফতাব সাহেব বিড়বিড় করে পড়লেন পুরো 4 বাক্যের ইংরেজি পাঠ্যটি। দীর্ঘশ্বাস ফেলে কড়া নাড়লেন দরজায়। 2-3 বার কড়া নাড়তে ভেতর থেকে আওয়াজ এলো, কে? আফতাব সাহেব থমথমে গলায় জবাব দিলেন, আমি। মিনিট পেরোতে অলস্য ভঙ্গিতে দরজা খুলল তুষার। বুড়ো কুচকে আফতাব সাহেবের দিকে তাকিয়ে মাথার পেছনের অংশে চুলগুলো বুলিয়ে প্রশ্ন করল, তুমি হঠাৎ এখানে? কিছু বলবা? পড়ালেখার কি খবর তোমার? কি করছো আজকাল? আগের মতোই থমথমে গলা ওনার। তুষারের কপালে আরেকটু দৃঢ় ভাস পড়ল। প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে উত্তর দিল, ভালোই চলছে। কয়েকদিন পর টেস্ট এক্সাম আছে, ওটারই প্রিপারেশন নিছি। তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? কারণ তুমি পড়ালেখা করছো না, বখাটেগিরি করে বেড়াচ্ছ। প্রায় প্রতিদিনই তোমার মারপিটের কমপ্লেন আসে আমার কাছে। আজকে তো আমাদের বিল্ডিংয়ের হৈমন্তী নামের মেয়েটাও এসেছিল। তুমি নাকি ওকে প্রেমের প্রস্তাব দিয়েছ? না, আমি ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, বেশ স্বাভাবিক কণ্ঠে বলল তুষার। যেন সে জানতো এমন পরিস্থিতিতে পড়তে হবে তাকে, এবং সে এর জন্যও প্রস্তুত হয়েছিল। ছেলের কাটকাট উত্তরে আফতাব সাহেব খানিক থমকালেন। অবিশ্বাস্য চোখে তুষারের দিকে চেয়ে বললেন, মেয়েটা 3 বছরের বড় তোমার তুষার। তাছাড়া তুমি অনার্সে উঠেছো মাত্র। এসব চিন্তা আসে কোথা থেকে তোমার? আদরে আহ্লাদে পাগল হয়ে গেছো নাকি? তুষার কণ্ঠস্বর আরও শীতল করলো, একদম না, আমি সুস্থ মস্তিষ্কেই আছি, আর হৈমন্তিকাকেই বিয়ে করতে চাই। আফতাব সাহেব ধমক দিয়ে উঠলেন, নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাওকে সুস্থ মস্তিষ্ক বলো তুমি? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি তুষার, ওই মেয়ে থেকে দূরে থাকবে। আবার যদি তোমার নামে এমন বাজে কমপ্লেন আসে তো আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। চেঁচামেচি শুনে তুষারের মা হেনা চলে এলেন সেখানে। আফতাব সাহেবকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, ছেলেকে এভাবে বকছো কেন? শুনে যেন আরও তেতে উঠলেন তিনি। গলার আওয়াজ বাড়িয়ে বললেন, তোমার ছেলে পাগল হয়ে গেছে হেনা। নিজের চেয়ে বয়সে বড় মেয়েকে বলে কি না বিয়ে করবে সে? কিছু বলো একে। হেনা বিস্ফোরিত নয়নে ছেলের দিকে তাকালেন, প্রশ্ন ছুড়লেন, তুষার তোর বাবা কি বলছে এসব? জানি না মা। একটু থেমে আবার বলল, টেবিলে নাস্তা বাড়ো মা, ক্ষুধা লেগেছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিঃশব্দে দরজা আটকে দিল সে। আফতাব সাহেব রেগে গেলেন, দেখেছো তোমার ছেলেকে কি পরিমাণ বেয়াদব হয়েছে? আমাদের মুখের উপর দরজা আটকে দিল। হেনা শান্তভাবে ব্যাপারটা সামলাতে চাইলেন, এবার থামো তো, পরে কথা হবে এসব নিয়ে, এখন একটু শান্ত হও। আফতাব সাহেব শান্ত হলেন না। 1 দফা রাগারাগি করার পর নিজের রুমে চলে গেলেন। একটু পরেই আবার উঁচু গলায় হাঁক ছাড়লেন, হেনা 1 গ্লাস ঠান্ডা পানি আনো। সকাল 9টা 30। ভার্সিটির বিরাট বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে হৈমন্তী। আজকে এখনও পারো আসেনি। হৈমন্তী উদাস মনে একটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করছে। আকস্মিক কোত্থেকে তুষার এসে বসলো তার পাশে। হৈমন্তী ভুরু কুঁচকে তাকালো, কিন্তু তুষার তাকালো না। তার ফর্সা মুখটা গরমে গরমাক্ত হয়ে আছে, কপালে ব্যান্ডেজ এখনো বিদ্যমান, চেহারায় এক আলাদাই ক্লান্তি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে তুষার বলল, আপনার কাছে পানি আছে হৈমন্তিকা? হৈমন্তী জবাব দিল না। কিছু পলক বুড়ো কুচকে চেয়ে থেকে ব্যাগ থেকে পানির বোতল বের করলো। তুষারের দিকে এগিয়ে দিতে এসে বিনা বাক্যে নিয়ে নিল বোতলটি। আঘাতপ্রাপ্ত হাত দিয়ে বোতলের ঢাকনা খুলে যেই না মুখে দিতে যাবে অমনি হৈমন্তী দ্রুততার সঙ্গে বলে উঠল, বোতলে মুখ লাগাবেন না। তুষার ভুরু উচালো। কথাটা শুনেইনি এমন ভাব করে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি পান করলো, পুরো অর্ধেক পানি। হৈমন্তী তখন ঝাঁঝালো স্বরে আওড়ালো, সমস্যা কি? মুখ লাগাতে মানা করছি না, তাও এমন করলেন কেন? তুষার ধীর স্থির ভঙ্গিতে বোতলের ঢাকনা লাগালো। সবুজ দুর্বাঘাসের উপর বোতলটি রেখে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো হৈমন্তীর পানে। বলল, আপনি যদি তখন ওই কথাটা না বলতেন আমি বোতলে মুখ লাগাতাম না, তাই দোষ আপনার। হৈমন্তী তাজ্জব বনে গেল, আমার দোষ? আপনি এমন কেন বলুন তো তুষার? আমাকে জ্বালানো কবে বন্ধ করবেন? যখন আমার নিঃশ্বাস থেমে যাবে। বাজে কথা বন্ধ করুন। আপনার বাবা কি আপনাকে কিছুই বলেনি? বলেছে। বকা খেয়েছেন ওনার কাছে? হ্যাঁ। তবুও নির্লজ্জের মতো আমার কাছে এসেছেন কেন? তুষার নির্বিকারভাবে বলল, কারণ আমার লজ্জা নেই। হৈমন্তী রাগ যেন এবার আকাশসম হয়ে গেল। রাগে আর কিছু বলার ইচ্ছেই মিয়ে গেল তার। শব্দ করে ঘাসের উপর থেকে বোতলটি নিয়ে ব্যাগে পুরে নিতেই তুষার প্রশ্ন করল, আপনি আমাকে আপনি করে ডাকেন কেন হৈমন্তিকা? আপনার মনে তো আমার জন্য কিছুই নেই। তাহলে কে বলেছে কিছু নেই? ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর করি আপনাকে। আর হ্যাঁ, ঘনিষ্ঠতা নেই এমন ছোট বড় সবাইকে আমি আপনি করে ডাকি। আপনি কেন ব্যতিক্রম হবেন? তাচ্ছিল্যভাবে বলল হৈমন্তী। পাল্টা জবাব দিতে পারল না তুষার, শক্ত মুখে বসে রইল। তারপর যখন দেখলো হৈমন্তী চলে যাচ্ছে তখন আবার বলল, চলে যাচ্ছেন হৈমন্তিকা? হ্যাঁ। আর একটু বসুন। ভীষণ মায়াময় কণ্ঠে আবদার করে উঠল সে। হৈমন্তীর মন গলে গিয়েও গলল না যেন। বাহ্যিক দিকে শক্ত রইল সে, তাকে উপেক্ষা করে চলে গেল।
তুষার পিটপিট নেত্রে চেয়ে রইল সেদিকে। হেমন্তর কাছে তুষার হলো একটা প্রিয় নাম, তুষারের সাথে বেশ খাতিরদার। এ নিয়ে কম বকা খায়নি সে হৈমন্তীর কাছে। হৈমন্তীর এক কথা, তুষারের সঙ্গে মেলামেশা করা যাবে না, যাবে না মানে যাবেই না। হেমন্ত শুনে না সে কথা, যতই বকা দেওয়া হোক না কেন সে সর্বদাই তুষারের পেছনে আঠার মতো লেগে থাকে। হৈমন্তীও এখন হাল ছেড়ে দিয়েছে প্রায়। বারান্দার গাছগুলোতে পানি দিচ্ছিল হৈমন্তী। তার অত গাছের প্রতি নেশা নেই, রাবেয়ার আছে, তিনিই গাছগুলো রেখেছেন এখানে, যার পরিচর্যা করতে হয় তাকে। অবশ্যই এতে খারাপ লাগে না তার, ভালোই লাগে। তার সবচেয়ে প্রিয় ফুল হলো বেলি। বেলি ঘ্রাণে মনটা কেমন নিমিষে ভালো হয়ে যায় তার। হৈমন্তী বেলি ফুলের কাছে পানি দিচ্ছিল, হঠাৎ হেমন্ত দৌড়ে এলো তার কাছে, অত্যাধিক উত্তেজনার সঙ্গে বলল, জানো আপু কি হয়েছে? হৈমন্তী আগ্রহীনভাবে জবাব দিল, কি হয়েছে? তুষার ভাইয়ার জ্বর হয়েছে, ভয়াবহ জ্বর, 102 ডিগ্রি। হৈমন্তীর কপাল কুঁচকে গেল। মানে? চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।